নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আমাদের দেশের পত্রপত্রিকা এবং টেলিভিশনে সংবাদ প্রচার করে সিরিয়ার ঘরে ঘরে ঢুকে হত্যা, মরদেহ পড়ে আছে খোলা মাঠে। সিরিয়াতে নাকি ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করা হচ্ছে এবং এটা সত্য হচ্ছে, কিন্তু আমাদের দেশের খবরগুলি কীরকম করে ছাপা হয়? আমাদের দেশটাও কি সিরিয়ার চাইতে ভালো আছে? অবশ্যই ভালো নাই, কিন্তু যতটুকু না বলেই পারা যায় না ততটুকুই তারা বলে। তারা কিন্তু এই শান্তিতে নোবেল পাওয়া ও শান্তির গডফাদার, জঙ্গিদের গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলে যে এখন তো বেশ স্বাধীন, আমরা তো কোথাও তেমন কিছু দেখছি না, শুধু আপনারাই বলেন যে খারাপ হচ্ছে, যতটুকুই বলে পত্রপত্রিকা তারপরেও তারা বলে শুধু আপনারাই বলেন, কই আমরা তো সেগুলি দেখছি না, আমরা তো দেখছি ভালোই চলতেছে দেশ। তা এমন অবস্থায় আমি সাংবাদিকদের দোষারোপ করব না, কিন্তু বাংলাদেশ ভালো নেই। সিরিয়ার চাইতেও ভয়াবহ অবস্থা বাংলাদেশে। আমরা কয়েকদিন আগেই সেটা দেখেছি, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, সেই জাতীয় মসজিদের প্রাঙ্গণ থেকে হিজবুত তাহরীর মতো নিষিদ্ধ ঘোষিত একটি দল কিভাবে মিছিল বের করে এবং সেইখানে পুলিশের সাথে গণ্ডগোল হয়েছে, লাঠিপেটা হয়েছে, তারপরে জল কামান থেকে তাদের উপর ঠান্ডা জল নিক্ষেপ করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে যখন এই সন্ত্রাসীরা জ্বালাও পোড়াও হত্যা চালাচ্ছিল সারা বাংলাদেশে, তখন কিন্তু জল কামানের ব্যবহার নিয়ে আমাদের দেশের সুশীল সমাজ খুব প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল যে এই ছাত্রছাত্রীদের উপর কিভাবে তারা এই জল কামান নিক্ষেপ করে, জল নিক্ষেপ করে এইভাবে। আচ্ছা, মুসল্লিদের ওপর, আলেম ওলামাদের ওপর রমজান মাসে বাইতুল মোকাররম থেকে যারা বের হয়েছে তাদের ওপর এই সরকার কিভাবে জল কামান নিক্ষেপ করে? এই প্রশ্নটা কিন্তু আমি কাউকে করতে দেখলাম না, কারণ তাদের কাছে বাংলাদেশ ভালো আছে। বাংলাদেশে নাকি এখন মানুষ মন খুলে কথা বলতে পারে। সেটা কোন বাংলাদেশের মানে হোয়াট এডিশন অফ বাংলাদেশ তারা দেখাচ্ছে আমি জানি না, কারণ আমরা আগের বাংলাদেশে দেখেছি মানুষ আওয়ামী লীগ, শেখ হাসিনা সহ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেইভাবে আক্রমণ করা হয়নি, কিন্তু আওয়ামী লীগের তুলোধনা করা হতো প্রতিদিন, মানে নির্ভয়ে। বিশেষ করে টক শোতে রাজনীতি, রাস্তায় রাজনীতি কেমন ছিল আমি জানি না, আমি দেশে নাই, কিন্তু টক শোর রাজনীতি কিন্তু 100% একদম ওপেন ছিল। তো এখন টক শোর রাজনীতি কি ওপেন? আপনারা যদি একটা পত্রিকা, কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম প্রত্যেক দিনই একটা করে শিরোনাম দিচ্ছে এবং সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটু মানে ওয়েলিং করার শিরোনাম আর কি, যেমন গতকালকে একটা এই শিরোনামে দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর জন্য একটি লাইট হাউস। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আপনারা দেখে নেবেন এরকম প্রতিদিন, এভরি সিঙ্গেল ডে, একদিনও বাদ না, যেদিন থেকে উনি ক্ষমতায় এসেছে প্রত্যেক দিন কালের কণ্ঠ পত্রিকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটা ফিচার ছাপা হয়। আপনি ভাববেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের গুণকীর্তন করার জন্য, তার মেশিনটাকে অয়েলিং করার জন্যই বোধহয় কালের কণ্ঠ একজন বা একটি বিভাগকে নিয়োগ দিয়েছে। জাস্ট সি ইট। একটা অথর্ব মানুষ, একটা মানুষ একবার এক এক কথা বলে, একবার বলে কই কোথাও তো হচ্ছে না কিছু, আবার বলতেছে যে পতিত সরকার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার দেশের মধ্যে খরচ করতেছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য, আবার অন্যদিকে বলতেছে না দেশ তো ভালোই আছে।
তো দেশকে অস্থিতিশীল করা যারা করতেছে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায়, এবং প্রত্যেকটি ঘটনার ফুটেজ আছে। তো সেই ফুটেজগুলি কিন্তু বিশ্লেষণ করলে দেখা যায় যে এটা কারা। ধরে নিলাম যে পতিত সরকারের দোসররা এটা করতেছে, এবং ওই মানুষগুলি বাইতুল মোকাররমে, তারপরে আপনার 32 নম্বরে, তারপরে ঢাকার বিভিন্ন জায়গায়, সারা দেশে, যে এগুলি কিন্তু সব কিছু ফুটেজে আছে। তাহলে ওদেরকে গ্রেপ্তার করতেছে না কেন এই সরকার? এটা কি কেউ মানে বলতে পারবেন? তারপরে এই যে গতকালকেই আমরা দেখেছি যে টেস্ট ড্রাইভের কথা বলে এক ব্যক্তি গাড়ি ছিনতাই করেছে, এবং সেই গাড়িটি রাজধানীর বিভিন্ন জায়গায়, মানে একটি শোরুম থেকে, একটি কার হুইল ডিলস নামে একটা কোম্পানি থেকে ফোনে বলল যে তারা একটা হ্যারিয়ার ট্রাক এসইউভি কিনতে চায়, এবং তারা সেটা টেস্ট ড্রাইভ করতে চায়। সেই টেস্ট ড্রাইভ করার জন্য অনেকক্ষণ চালিয়ে তারপরে বলল যে গাড়িতে তেল ভরতে হবে। তো গাড়ির মালিকদের যেই প্রতিষ্ঠানের যেই কর্মচারী বা তারা ছিল, বলল যে না, আমাদের আর এত গাড়ি চালাচ্ছেন কেন, গাড়িতে তেল ভরার দরকার নাই, তেল ভরা হবে না। তখন তারা আরেক জায়গায় গিয়ে সেখান থেকে আরও মানুষজন উঠানোর পরে আবার গাড়ি চালানো শুরু করলো। তো তারা তাগাদা দেওয়ার পরে তাদেরকে এক জায়গায় নিয়ে তো পিস্তল ধরে গাড়ি থেকে নেমে যেতে বলছে, তারপরে তারা গাড়ি নিয়ে চলে গেছে। তো সেই মালিক পক্ষ একটি মানে রাইড শেয়ারিং মোটরসাইকেলে করে ওই গাড়ির পিছনে যায় ধাওয়া করে। তারপরে সেই গাড়িটি একটি পেট্রোল পাম্পে গিয়ে সেখান থেকে পেট্রোল নেয়, এবং সেইখানে এরা মোটরসাইকেলে গিয়ে কর্তব্যরত 5-6 জন পুলিশকে বলেছে যে এই গাড়িটা ছিনতাইয়ের শিকার হয়েছে, গাড়িটাকে ছিনতাই করা হয়েছে, আপনারা ধরেন। পুলিশ কোনো মানে পাত্তা দেয় নাই। তারপরে সেই লোক তারা গাড়ি নিয়ে চলে গেছে, ওরাও ফিরে আসছে মালিক পক্ষ, এবং সেই লোকেরা এই মালিককে টেক্সট মেসেজ করছে যে লেট আস প্লে। তো চিন্তা করেন, পুলিশের সামনে দিয়ে গাড়ি ছিনতাই হয়ে যায়, এবং সেইখানে আবার বলতেছে ছিনতাইকারীরা যে লেট আস প্লে। তো আপনারা ভাবতে পারছেন যে তারপরে আপনারা মাগুরাতে দেখেছেন 8 বছরের একটা মেয়েকে কিভাবে শ্বশুর দর্শন করেছে এবং সহযোগিতা করেছে শাশুড়ি, ভাসুর এবং একটা মহিলার স্বামী। মহিলার 8 বছরের ছোট মানে বয়সী ছোট বোনকে দর্শন করেছে। তো এই রকম তারপরে আমরা দেখেছি যে সেই রাজশাহীগামী বাস কিছুদিন আগে ডাকাতের কবলে পড়ে, সেইখানে এক হিন্দু নারীকে শ্লীলতাহানি করা হয়েছে, এবং সেই হিন্দু নারী একজন কীর্তনিয়া, তিনি এক জায়গায় কীর্তন করে বাড়ি ফিরছিলেন, এবং সেই মহিলাকে তার স্বামীর সামনে ধর্ষণ করা হয়েছে, এবং 3.5 ঘন্টা ব্যাপী ঢাকার চারিদিকে ঘুরে ডাকাতি সম্পন্ন হয়েছে, এবং সেই ডাকাতদেরকে তারা ধরতে পারেনি। এরপরই আমাদের এই তড়িৎকর্মা বলা যায়, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি মধ্যরাতে রাত 3টার সময় তিনি সংবাদ সম্মেলন করেছেন, অপারেশন কি বলে ডেভিল হান্ট শুরু করেছেন, এবং বলছে যে কাল থেকে নাকি সব কিছু ঠিক হয়ে যাবে, আপনারা দেখবেন আগামীকাল থেকে ঠিক হয়ে যাবে সব কিছু। তো আমরা তো দেখছি যে এর পরের দিনই কুষ্টিয়াতে একটা ডাকাতি হয়েছে 50টা বাসে, 50টা বাস রাস্তায় গাছ থামিয়ে, তারপরে 50টা গাছ ফেলে 50টা বাসে ডাকাতি হয়েছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ডাকাতি হয়েছে। কই বজ্রআটি ফসকা গেল। তারপরে এখন ডেভিল তো ঘরের মধ্যে যমুনাতে বসে রয়েছে, ডেভিল চারিদিকে ঢাকার শহরের এই যে ডেভিলদেরকে নিয়ে সরকারে বসায় দিছে, সুতরাং তারা ডেভিল খুঁজে পাবে না। তো এমন অবস্থায় আমরা দেখতেছি যে নানান রকম অত্যাচার হচ্ছে সারা বাংলাদেশে, লুটতরাজ তো আছেই, ছিনতাই তো আছেই। ঢাকার কেরানীগঞ্জে একটা অন্তঃসত্ত্বা নারীকে
গ্যাং রেপ করা হয়েছে, একটা অন্তঃসত্ত্বা নারীকে গ্যাং রেপ করা হয়েছে। কিছুদিন আগে সেই কেরানীগঞ্জের কামরাঙ্গীর চরেই আমরা দেখেছি যে এক মহিলাকে গলা কেটে হত্যা করা হয়েছে, ছিনতাইকারীরা গলা কেটে হত্যা করেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর কয়েকদিন আগে রাস্তা থেকে তুলে নিয়ে একটা সিএনজি যোগে তাকে ছিনতাই করেছে এবং তার গলায় ছুরি ধরে বলেছে যে তাকে মেরে ফেলবে যদি টাকা না দেয়, 5 লাখ টাকা না দেয়। তিনি বললেন যে আমি তো একজন শিক্ষক, আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি কোত্থেকে দেবো। বললো যে না, এখন 2 লাখ টাকা দিতে হবে, নাহলে তোরা মেরে ফেলাবো। তারপরে সেই তার আত্মীয়ের মাধ্যমে সেই লোকটি প্রফেসর এক আত্মীয়কে ফোন করে বললো যে এই নাম্বারে, একটা বিকাশ নাম্বারে টাকা পাঠাও, 45,000 টাকা পাঠানোর পরে তখন এই ছিনতাইকারীরা সেই প্রফেসরকে জিজ্ঞেস করে যে আপনি কিসের স্যার, আপনারা তো ফোন আসে কেন লিগা। তো যখন তিনি বললেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান, তখন তাকে বললো যে স্যার আপনি চলে যান, আপনি আর পিছনে তাকাবেন না, আমাদের লোকেরা ফলো করবে আপনাকে, যদি আপনি তাকান তাহলে আপনার বিপদ হবে। তার মানে এইগুলি ওই উপদেষ্টা না হইলে অন্তত সমন্বয়করা। আমরা দেখেছি গত 2-3 দিন আগে কলাবাগানে এক অফিসে গিয়ে এই সমন্বয়করা গিয়ে চাঁদা দাবি করছে যে তারা এইখানে ফাপড়বাজি করেছে যে এটা আওয়ামী লীগের অফিস, এইখানে আওয়ামী লীগের অফিস চলতেছে, নাহলে তোমার ফাঁসাই দেবো, টাকা দাও। যাই হোক, পরে যৌথ বাহিনী গিয়ে সেইখান থেকে 14 জনকে গ্রেপ্তার করেছে। এইরকম উসিলা তুলে, নানান রকমের উসিলা তুলে তারা মব জাস্টিস, মব ভায়োলেন্স কায়েম করতেছে। ঢাকার রাস্তায় একটা চায়ের স্টলের সামনে 2 জন তরুণীকে সিগারেট খাওয়ার কারণে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে রাস্তায় সিগারেট খাওয়া তো এটা তো অপরাধ। তারা যারা এই তরুণীদেরকে সে অপরাধ করেছে তাদেরকে তুমি আইনের আওতায় আনো, এবং সেই সিগারেট খাওয়ার অপরাধ, প্রকাশ্যে সিগারেট খাওয়ার অপরাধ হলো $100 প্রথমবার অফেন্সের জরিমানা, দ্বিতীয় অফেন্সে 300 টাকা জরিমানা। যাই হোক, কিন্তু সেটা না করে তারা বুঝাই দিল যে যারা সিগারেট খেয়েছে তারা অপরাধী, আর যারা যারা কি বলে, যারা তাকে হেনস্থা করেছে তারা কিছু না, তারা ছেড়ে দিয়েছে। তা আমরা যদি দেখতে পেতাম যে তাদেরকেও আইনের আওতায় আনা হয়েছে, তাহলে বোঝা যেত যে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা বা এই সরকার নারীর স্বাধীনতায় বিশ্বাস করে, বা দেশের তারা এমন অবস্থা হচ্ছে যে দেশে নারীদের জন্য এক আইন, পুরুষদের জন্য এক আইন। কোনো পুরুষকে তো সিগারেট খাওয়ার জন্য হেনস্থা করা হয় না, তাহলে নারীদেরকে হেনস্থা, নারীরা কি মানুষ না? বিষয়টা কি? কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এটা সাফাই গেল। তো এইভাবেই তারা এই অন্যায় অবিচারকে আশকারা দিচ্ছে। এবং আমরা দেখেছি যে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে সেই একই কথা, যে আরে এগুলি তো 99% এগুলা এই রাজনৈতিক কারণে। তো রাজনৈতিক কারণেই কেন হবে হিন্দুদেরকে রাজনৈতিক কি, হোয়াট ইজ দ্য রাজনৈতিক কারণ? একজন মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেছে, আওয়ামী লীগকে সমর্থন করে এখনও 40% মানুষ, সেই তুলনায় প্রায় 6-6.5 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক। তাহলে তাদেরকে অত্যাচার করতে হবে, তাদের উপর নির্যাতন করতে হবে? তাহলে তো আওয়ামী লীগ, যদি আপনারা যেই কথা বলেন যে ফেসিবাদ কায়েম করেছিল, তারা অত্যাচার করেছিল আমাদের উপর, তাহলে তো আপনাদের এই সমীকরণ অনুযায়ী তাহলে তারা ঠিকই করেছে, তাই না? কারণ আপনারা তো সেই একই কাজটা করতেছেন, যে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আপনি অত্যাচার করতেছেন, আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আপনি পুলিশের ওপর হামলা করতেছেন। আজকে এতগুলি পুলিশ মারা গেল, এতগুলি পরিবার ভুক্তভোগী, আপনারা বলে দিলেন যে বিচার করা যাবে না। এটা কোন ধরনের কথা? একটা পুলিশ ইনোসেন্ট হইতে পারে, জাস্ট তদন্ত করে যদি তারা দোষী হয়ে থাকে, যে তাদের এইভাবে মবের কাছে মৃত্যুবরণ করা যদি তাদের প্রাপ্য হয়ে থাকে, তাহলে হোক, সেটা তোমরা বিচার বিভাগীয় অনুসন্ধানের মাধ্যমে, ইনভেস্টিগেশনের মাধ্যমে সেটা প্রমাণ করো। তোমরা তো বিচার বিভাগে বিশ্বাস করো না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যে মামলাগুলি ছিল, প্রতারণার মামলা, কর ফাঁকি দেওয়ার মামলা, এগুলি তো কোনো বিচার ছাড়াই বাদ হয়ে গেছে, এটা অটোমেটিক হাওয়া হয়ে গেছে। কিভাবে একটা কেস হাওয়া হয়ে যায়, আই ডোন্ট নো। তারপরে এই যে হিজবুত তাহরির যখন এদেরকে গ্রেপ্তার করে, হিজবুত তাহরিরের লোকজনকে, সন্ত্রাসীদেরকে, তখন
এই উপদেষ্টা, এই যে এলজিআরডি উপদেষ্টা সজীব মাহমুদ ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে থানায় গিয়ে একজন ডিটেইনিকে, একজন অভিযুক্তকে সে ছাড়িয়ে নিয়ে গেছে। মানে কোন ক্ষমতা বলে? সে কি জাজ? সে কি জুরি? মানে কোন ক্ষমতা বলে সে একজন অভিযুক্তকে থানা থেকে ছাড়াই নিতে পারে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। দ্যাট ইজ বাংলাদেশ উই আর টকিং অ্যাবাউট রাইট নাও। মানে একটা চারিদিকে অন্যায়, অরাজকতা চলতেছে। তো এটা কবে শেষ হবে, কি হবে, আই ডোন্ট নো। আবার এখন তারা পায়তারা করতেছে যে এই পরিস্থিতিতে নির্বাচন দেওয়া যাবে না। কার মুখ থেকে আসতেছে? এই যে সরকারের কিং পার্টির নেতা নাহিদ ইসলামের মুখ থেকে। এবং সরকারও ইনিয়ে বিনিয়ে এক একবার এক এক কথা বলে পুরো জিনিসটাকে একটা ঘোরপ্যাচের মধ্যে রাখতেছে। এবং আমার যেটা মনে হচ্ছে যে সরকার নিজেরা মদত দিয়ে এই সন্ত্রাস কায়েম করতেছে, এবং এই সন্ত্রাস কায়েম করে যাতে তাদের ক্ষমতা যাতে দীর্ঘায়িত করা যায়, বা একটা ক্ষমতা যাতে অন্য একটা শক্তির হাতে, তাদের পছন্দ মতো কোনো শক্তির হাতে যাতে তুলে দিতে পারে, সেই ব্যবস্থা করার জন্য তারা ষড়যন্ত্র করতেছে। আমি সেটা মনে করি। দিস ইজ মানে এত কথা, এই লোক যত কথা বলে ততবারই জাতি কনফিউজড হয়ে যায়। এই লোকের তো কোনো অভিজ্ঞতা নাই। সুদখোর আপনারা যখন, যারা সুদের ব্যবসা করে, আপনাদেরকে বুঝতে হবে এটা কিন্তু জানতেন ব্যাংকিং ব্যবসা না, এটা হচ্ছে টোটালি একদম ক্লাসিক সুদখোরের ব্যবসা। তো সুদখোরের ব্যবসা যারা করে তারা কিন্তু টাউট হয়। আমাদের দেশে এদেরকে টাউট বলে, দালাল বলে। তো ইউনুস টাউট না হইলে এই যে বিদেশিদের মাথা ভাঙ্গায় নানান নয় ছয় বুঝাইয়া এই 2-4 টাকা এই গ্রামীণ ব্যাংকের লোন দিয়া কারো কিছু হয় না। কিন্তু তারা এমনভাবে সেই জিনিসটা বুঝিয়েছে। বিদেশের মানুষ কিন্তু খুবই গালিবল, তারা কিন্তু অত আমাদের মতো এত পেচি না, এত চিন্তা ভাবনা করে না। হ্যাঁ, তারা স্ট্রেট ফরওয়ার্ড। আপনি যদি তাদের কোনো ক্ষতি না করেন তাহলে ততদিন পর্যন্ত আপনারা তারা একদম প্রভুর মতো বিশ্বাস করে যাবে। তো ওরকমই যেহেতু ইউনুস এই তাদের কোনো ক্ষতি করে নাই, যা ক্ষতি করার বাংলাদেশে করছে, সুতরাং তারা মনে করতেছে দেশের একটা বিশাল কিছু করে ফেলেছে, মহিলাদেরকে স্বাবলম্বী করেছে, অধিকারের জন্য ফাইট করেছে। ইউনুস আসলে গুডম্যান। বাট এই সুদের ব্যবসা করে তারা যে কতটুকু কপটতাপূর্ণ সেইটা কিন্তু এটা আমরা বুঝি, বাঙালিরা বুঝি। 5ই আগস্টের জনগণ যারা রাস্তায় নেমে এসেছিল তারা বুঝতেছে যে তাদের মাথার মধ্যে কাঁঠাল ভাঙ্গা কিভাবে খাইলো। তো এটা কিন্তু তারা বুঝতেছে, এটা বিদেশ এখনো বুঝতেছে না। তবে সময় মতো বুঝে যাবে, কারণ এই কথাবার্তাগুলি কিন্তু হচ্ছে, এগুলি কিন্তু বাইরে যাচ্ছে। এখন বাংলাদেশের উপর ট্রাভেল নিষেধাজ্ঞা আমেরিকা অলরেডি দিয়ে দিয়েছে, যে ওইখানে যাওয়াটা বিপজ্জনক। এই আস্তে আস্তে থিংস আর কামিং আউট। তো ইউনুস সরকার যতই চেষ্টা করুক যে ওই কাককে কুকিল সাজানোর চেষ্টা যেটা করবে আর কি, তো সেইটা হালে পানি পাবে না। এটা তার যেই চরিত্র, তার যেই তিনি যে জঙ্গিবাদের একজন গডফাদার, এইটা কিন্তু প্রতিষ্ঠিত হবেই, কিন্তু ধীরে ধীরে। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।